আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। এখন যে ক্লাসটি আমি তোমাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সেটি কেমিস্ট্রির অরবিট এবং অরবিটাল এই দুইটা বিষয়ের পরিচয় এবং এই দুইটা বিষয় নিয়ে কেমিস্ট্রির যে মূল আলোচনা শুরু করতে হয় সেটি এখন আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। বোর্ডে কিন্তু লিখেছি যে অরবিট ও অরবিটাল। আচ্ছা, অরবিট ও অরবিটাল এই দুইটা জিনিস সম্পর্কে কিন্তু তোমাদের সুস্পষ্ট ধারণা থাকতেই হবে, না থাকলে কিন্তু তোমরা অনেকটা পিছিয়ে পড়বে। তো কেমন অরবিটটা কেমন? অরবিট হচ্ছে এই অরবিট, প্রথমে যেটা বলতে চাচ্ছি অরবিট। অরবিটটা কি? অরবিট হলো হচ্ছে এই যে পরমাণুতে কি থাকে, নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন থাকে আর প্রোটন থাকে, তাই না? পরমাণুতে ইলেকট্রন, প্রোটন আর কি নিউট্রন অবশ্যই থাকে এবং নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে। তাহলে কি পরমাণুর নিউক্লিয়াসের বাইরে, ঠিক নিউক্লিয়াসের বাইরে সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো যে ঘুরে বেড়ায় সেই কক্ষপথকে বলা হয় অরবিট। তার মানে অরবিট শব্দের অর্থ হচ্ছে কি প্রধান শক্তিস্তর, প্রধান শেল, তাই না? এবার অরবিট গেল। এবার যেটা বলতে চাচ্ছিলাম, অরবিটের পরে যেটি আছে অরবিটাল। অরবিটাল এটা আবার কি? পরমাণুতে নিউক্লিয়াসের বাইরে যে সুনির্দিষ্ট স্থানে সম্ভাব্য ইলেকট্রনের ঘনত্বের যে জায়গা, ইলেকট্রন যেখানে ঘনত্বটা বেশি, ইলেকট্রনের সম্ভবত 90 থেকে 95% এরকম ঘনত্ব বিস্তার করে, সেই স্থানটাকে বলা হয় কি অরবিটাল। সেটাকে বলা হয় কি অরবিটাল। তো খেয়াল করো, অরবিটাল কথাটি বলতে গেলে মানে অরবিটাল সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে অরবিট লাগবে, আর অরবিট আছে বলেই সেখানে কি আছে অরবিটাল আছে। অরবিট যদি না থাকতো সেখানে কিন্তু অরবিটাল থাকতো না। তাহলে অরবিট মানে হচ্ছে প্রধান শক্তি স্তর, আর অরবিটাল হচ্ছে কি উপশক্তি স্তর। আবার অনেকে উপশক্তি স্তরটাকে বলে কি সাব অরবিট। কি বলে? অরবিট থেকে এখানে বলা যায় কি সাব অরবিট। শক্তি স্তর, উপশক্তি স্তর, এটা আবার কি অরবিটাল। শক্তি স্তর, উপশক্তি স্তর, সেটা আবার আছে কি অরবিটাল। তো অরবিটাল মানেও আবার কিন্তু উপশক্তি স্তর, এটা বলা যায়। কিন্তু অনেক সময় কি অনেকে ভুল ধরতে পারে যে কি না, এটা যদি অরবিট হয় তাহলে এটা সাব অরবিট, প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর, তাহলে এটাকেও যদি উপশক্তি স্তর বলি তাহলে একটু ভুল হবে। যদি আমরা এটাকে সাব অরবিট, আমি যদি সাব অরবিট উল্লেখ করে থাকি তাহলে এটাকে কিন্তু আমি উপশক্তি স্তর বলতে পারবো না। তো এটাকে বলতে হবে কি যে ইলেকট্রন যেখানে ঘনত্ব বিস্তার করে সেই জায়গা, তার মানে কি কক্ষপথ সংক্রান্ত বা কক্ষপথ সম্পর্কিত একটা জায়গার নাম হচ্ছে কি অরবিটাল। এবং এই অরবিটালকে সাধারণত আমরা এসপিডিএফ এটা দ্বারা প্রকাশ করে থাকি, এসপিডিএফ। এবং সে 1 নম্বরের অরবিটাল বা 2 নম্বরের বা 3 নম্বরের, এটা আমি সব আস্তে আস্তে তোমাদেরকে এখন বলবো। তো অরবিটাল, অরবিট, সাব অরবিট যাই বলে না কারণ, তাহলে বিষয়টা কি? অরবিট মানে হচ্ছে প্রধান স্তর, প্রধান শক্তি স্তর। একটু বাংলাটা বলে দিই, অনেক হয়তো বুঝতে পারবে না। প্রধান শক্তি স্তর এটা হচ্ছে উপশক্তি স্তর, উপশক্তি স্তর। আমি আগেই কিন্তু বলেছি সাব অরবিট যদি না বলে থাকি তাহলে এটাকে অবশ্যই আমরা কি বলবো উপশক্তি স্তর, এই অরবিটালটাকে বলবো উপশক্তি স্তর। এখন যদি সাব অরবিট বলেছি উপশক্তি স্তর, আর তাহলে অরবিটালটা কি? এই যে কক্ষপথ সংক্রান্ত, কক্ষপথ সংক্রান্ত, তাই না? এই অরবিটকে আমরা এন দ্বারা প্রকাশ করি, উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করি, আর অরবিটাল এখানে এস পি ডি এফ এগুলো দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে এসপিডিএফ, এই এসপিডিএফ এর কিন্তু এসপিডিএফ লিখলাম কারণ আমি তো অন্য কিছু লিখতে পারতাম। তো এসপিডিএফ আসলে একটা এর কিন্তু মিনিং আছে, এর ফুল মিনিং আছে। এসপিডিএফ, এস তে কি হয়, পি তে কি হয়, ডি তে কি হয়, এফ তে কি হয়, এটা কিন্তু জানতে হবে। এস তে হচ্ছে কি এস এইচ এ আর পি শার্প, পি তে হচ্ছে কি প্রিন্সিপাল, 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 ডি তে ডিফিউজাল, আর এফ তে হচ্ছে কি ফান্ডামেন্টাল,
এই যে আমরা এসপিডিএফ অরবিটাল বলি সেটা হচ্ছে কি এসপিডিএফ, শার্প, প্রিন্সিপাল, ডিফিউজাল অ্যান্ড ফান্ডামেন্টাল। এগুলো মানে আছে কিন্তু, তাই না? শার্প মানে কি তীক্ষ্ণ, প্রিন্সিপাল মানে হচ্ছে কি প্রধান, ডিফিউজাল মানে পরিব্যাপ্ত, এক কথায় পরিব্যাপ্ত, আর ফান্ডামেন্টাল মানে হচ্ছে কি বললাম মৌলিক, তাই না? এগুলো কিন্তু মিনিংটা ঠিক এরকম। এবার খেয়াল করো, আমরা আলোচনা চলে যাই। অরবিটাল এবং অরবিট, এন এল, এখানে এল ও শক্তি স্তর, আর কক্ষ সংক্রান্ত এসপিডিএফ, 1s 1 নম্বর শক্তি স্তর হলে 1s 1p 1d 1f, কিন্তু 1d 1f হয় না, কেন হয় না সেটু পরে বলবো। এই যে তো এগুলো বলতে গেলে আগে প্রথমে কিন্তু কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ধারণা আগে আনতে হবে। কোয়ান্টাম সংখ্যা, তো কোয়ান্টাম সংখ্যাটা কি একটু আমরা দেখে আসি। কোয়ান্টাম সংখ্যা, এটার কিছুক্ষণ থাক। কোয়ান্টাম সংখ্যা এখন যেটা বলছে সেটা কি কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এই কোয়ান্টাম সংখ্যাটা কাকে বলে? আমি তো লিখলাম কোয়ান্টাম সংখ্যা, তো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে তো আমার আগে জানতে হবে, তাই না, যেটাকে কোয়ান্টাম সংখ্যা বলে। আচ্ছা, এখানে বলছে পরমাণুতে উপস্থিত বা অবস্থিত ইলেকট্রনের শক্তি স্তরের আকার আকৃতি, তাই না? শক্তি স্তরের আকার আকৃতি, তার বিন্যাস প্রকরণ এবং ইলেকট্রনের যে ঘূর্ণনের যে দিক এটা প্রকাশ করবে, এই ঘূর্ণনের যে একটা উপায়, এইটাকেই বলা হবে কোয়ান্টাম সংখ্যা, তাই না? ঘূর্ণনের দিক প্রকাশক কি বললাম? শক্তি স্তরের আকার আকৃতি, সংখ্যা, ইলেকট্রনের মানে ইলেকট্রন বিন্যাসের প্রকরণ, আর হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস ঘূর্ণনের দিক, এটা প্রকাশ করবে, সেটাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা কিন্তু আবার 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বর হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বর হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নম্বর হচ্ছে কি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, 4 নম্বর হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আমি এটা লিখে দিই। নাম্বার 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নম্বর হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নম্বরে ম্যাগনেটিক, দ্যাট মিন্স চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, 4 নম্বরে হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। তো প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা, ম্যাগনেটিককে m দ্বারা, আর স্পিনকে s দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এস এন এল এম এস এই 4টা অক্ষর দ্বারা এটা প্রকাশ করা হয়। এখন আমরা যে আলোচনাটি করব, আজকে যে আলোচনাটি তোমাদের সামনে করব, সেটি জাস্ট এন আর এল, এই দুইটা জিনিস নিয়ে আমি আলোচনা করব। যেহেতু এটা নবম দশম শ্রেণী ভিত্তিক, আমি কিন্তু এম এস দিয়ে করবো না, কারণ এম এসটা আছে কি ইন্টারমিডিয়েট মানে হায়ার লেভেলের জন্য বেশি তোমার দরকার পড়ে, কিন্তু এন এলটা এখানেও দরকার পড়বে, হায়ার লেভেলেও দরকার পড়বে, অ্যাডমিশন টেস্টেও দরকার পড়ে। তো খেয়াল করো, তাহলে এন এল এই দুইটা জিনিস নিয়ে আমি তোমাদেরকে এটা আগে বুঝাই। এন এল, এনটা হচ্ছে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, এই প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এলটা হচ্ছে কি সহকারী মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল। খেয়াল করো এন আর এল এই দুটার ভিতরে কিন্তু একটি সম্পর্ক আছে। কেমন সম্পর্ক আছে? সম্পর্কটা হচ্ছে এই, এন এর মান ঠিক যত এল এর মান ততটি। কি লিখলাম? এন এর মান যত, ঠিক এল এর মান ততটি। ঠিক সেই এন এর মান কত হবে? 0 থেকে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত, n-1 পর্যন্ত। আগেই বললাম n এর মান যত, এল এর মান ততটি। সেই মানটা আবার কত? এল এর সেই মানটা আবার কত? এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n যা বলবো তার থেকে একটা কম। n যদি 2 বলি তাহলে এল এর মান 1, মানে 0 আর 1 দুইটা, তাই না? n যদি 3 বলি, 3 মানে কত? 0 1 2, এল এর মান এরকম হবে। তো আমরা প্র্যাকটিক্যালি বোর্ডে দেখি। খেয়াল করো,
এখানে n ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 হলে l এর মান কত? 0। এবার n ইকুয়াল টু 2 হলে l এর মান 0 1, তাই না? n ইকুয়াল টু 3 হলে l এর মান 0 1 2, n ইকুয়াল টু 4 হলে l এর মান 0 1 2 3। খেয়াল করো, এরপরে কিন্তু আরো আছে, ওটা পরে বলছি। এখন n ইকুয়াল টু 1, তাহলে n এর মান যত l এর মান ততটি। n ইকুয়াল টু 1 তাহলে কয়টা? একটি। তো l এর মান কয়টা হবে? একটি, এবং সেটা শুরু হবে কত থেকে? 0 থেকে। n এর মান 2, n এর মান 2, তার মানে l এর মান কয়টা হবে? 2টা হবে। তাহলে প্রথমে 0, তারপরটা কত হবে? n মাইনাস 1, তার মানে কত? 2 বললাম, তাহলে 2 মাইনাস 1, তার মানে হচ্ছে কত? 1। তাহলে 0, n মাইনাস 1, তার মানে 2 মাইনাস 1 মানে 0, n মাইনাস 1, তার মানে 0, n বললাম কত? 2, তার মানে কত? 0 আর 1, সেটাই তো, 0 আর 1, তাই না? এই 1 দেখার পরে n ইকুয়াল টু 3 যখন বলছে l এর মান 0 1 2, তাই না? তাহলে এই যে 0 1 2 বলছে, এগুলো সব ঠিক আছে, কিন্তু একটুখানি খেয়াল করো, এখানে l এর মান 0 মানে কয়টা? একটি। তো ওখানে অনলি একটি অরবিটাল আছে। কয়টি অরবিটাল? অনলি একটি অরবিটাল, একটি অরবিটাল। তো এখানে খেয়াল করো, s p d f, s p d f এটা কিন্তু মানে অরবিটালের নাম, এবং s অরবিটালের জন্য l এর মান 0, p এর মান আছে কত? 1, d এর জন্য 2, f এর জন্য 3, তাই না? এই 0 1 2 3। তাহলে যখন শুধুমাত্র একটি মাত্র অরবিটাল বলবে শুধু 0, মানে 2টা বললে 0 1, 3টা বললে 0 1 2, 4টা বললে 0 1 2 3। তাহলে যেহেতু 1 নম্বর শক্তি স্তর n ইকুয়াল টু 1, এটাকে বলে শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। 1 নম্বর শক্তি স্তর 1 লিখলাম। তাহলে s এর জন্য আছে কি? 0 এর জন্য আছে কি? s। 0 1 এটা 2 নম্বর শক্তি স্তর, তাহলে 2টা অরবিটাল থাকবে, 2s 2p। 3 নম্বর শক্তি স্তরে l এর মান 3টে, 0 1 2, তাহলে যেহেতু 3 নম্বর শক্তি স্তর, তখন 3s 3p 3d। 4 নম্বরে কি হবে? 4s 4p 4d 4f, তাই না? যদি এখানে 5 থাকতো, n ইকুয়াল টু কত? 5, তাহলে l এর মান 0 1 2 3 4 এরকম হতো। কিন্তু আমার এই পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আমার মৌল হচ্ছে কয়টি? 118টি। এই জন্য ঠিক এই পর্যন্ত আসলে, আর এর সাথে আনুষঙ্গিক 5s 6d এগুলো থাকলে কিন্তু আমার 118 পর্যন্ত মৌল ইলেকট্রোবিন্যাস কমপ্লিট হয়ে যাবে। এই জন্য এইগুলো তো আর দরকার নেই, তাই না? খেয়াল করো। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারে যে কেমন 4s 4p 4d 4f লিখলাম, 3s 3d 3b 3d 3f নেই কেন? 3fটা মানে সম্ভব নয়। কেন সম্ভব নয় একটুখানি বলি। যদি 3f এর কথা এখানে বলতাম, তা 3f এর ক্ষেত্রে প্রধান শক্তি স্তরের মান কত? n ইকুয়াল টু 3, তাই না? তাহলে এখানে l এর মান কত? 0 1 2, কিন্তু f উপশক্তি স্তর মানে f অরবিটালের জন্য আমার কত থাকা দরকার? 3, কিন্তু এখানে কি 3 আছে? 3 নেই। যেহেতু নেই, আমার কক্ষপথ আছে কিন্তু অরবিটাল নেই, তাহলে 3f তো সংজ্ঞায়িত হবে না, 3f সম্ভব নয়। এই জন্য এই 3fটা কি হবে না? সম্ভব হবে না। একই হবে, ঠিক একই নিয়মে 2s 2p 2d 2f, এটাও কিন্তু একই নিয়মে সম্ভব নয়। এখানেও যে 1s 1p 1d 1f এরকম যদি বলি, তাহলে এইগুলোও কিন্তু সম্ভব নয়। এইগুলো আসলেই কি সম্ভব নয়। সো যেগুলো সম্ভব নয় সেগুলো নিয়ে কিন্তু মাথা ঘামানো যাবে না, জাস্ট বুঝে নিতে হবে। তো খেয়াল করে এগুলো আবার মুছে দিই। এগুলো যেহেতু সম্ভব না, কেন সম্ভব না সেটিও বললাম, ঠিক ওরকম করে বের করতে হবে। এই তাহলে আমরা যে ইলেকট্রন বিন্যাস করবো, এখানে যে মানে মেন যে থিম এই চ্যাপ্টারের মেন যে ফোকাস, সেটা হচ্ছে কি একটি মৌলের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে হবে। কিভাবে করতে হবে সেটি আমি আমার পরবর্তী ক্লাস আমি এটা নেব। খেয়াল করো এখানে এই যে, তাহলে একটু কথা বলতে ভুলে গিয়েছি, n ইকুয়াল টু 1 হলে কিন্তু কি হয়? কে শক্তি স্তর। আমরা কিন্তু শক্তি স্তরের নাম দিয়েছি আবার কি? কে, তারপর আছে l m n,
তাই না? এই শক্তি স্তরগুলো কিন্তু আবার পরপর কে এল এম এন, আরো হয় ও পি কিউ আর এস টি এরকম, তাই না? তাহলে এই যে এবার তাহলে বুঝলাম যে শক্তি স্তরে এন ইকুয়াল টু যখন 1 হয়, এন ইকুয়াল টু যখন 1 হয় এল এর মান 0 1, এন ইকুয়াল টু 2 হলে 0 1 0 1, এন ইকুয়াল টু 1 হলে এল এর মান 0, সরি, এন ইকুয়াল টু 2 হলে এল এর মান 0 1, 3 হলে 0 1 2, 4 হলে 0 1 2 3। এইভাবে কিন্তু 1s 2s 2p 3s 3p 3d বা 4s 4p 4d 4f এগুলো আমরা পেয়ে থাকি। খেয়াল করো তোমরা ক্লাস 8-এ করেছো যে যে কোনো কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2n²। আর যেহেতু আমি এখানে অরবিটাল দিয়ে কাজ করছি, তো অরবিটাল দিয়ে যে কোনো অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা কি হয়? 2 × 12 + 1। এটা যে কোনো কক্ষপথে, এটাও কিন্তু যে কোনো কক্ষপথ। আগে আমরা এটা শিখেছি 2n², তাই না? আর এখন যেটা বলছি 2 × 12 + 1, এটা যে কোনো অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা। সেটা বের করলে আমি আমার নেক্সট ক্লাস আমি দেখাবো কিভাবে এটা শকটা এখানে পাওয়া যায়। তো এখানে যখন শকটা আমরা কমপ্লিট দেখাবো পরের ক্লাসে, তখন দেখা যাবে এস অরবিটালের সর্বোচ্চ 2টা, পি অরবিটালের সর্বোচ্চ 6টা, এই হ্যাঁ ডিতে 10টা, আর এফ এ 14টা ইলেকট্রন থাকতে পারবে। কিভাবে থাকতে পারবে ওটা একটা ছকের মাধ্যমে তোমাদের পাঠ্য বই আছে অবশ্য, তারপরও আমি এটা তোমাদেরকে ক্লাস নিয়ে দেখাবো, তাই না? তাহলে অরবিট, অরবিটাল এবং তার কক্ষপথের যে ধারণার দরকার সেটি কিন্তু তোমরা পেয়ে গেছো। এটা দিয়ে কিন্তু ইলেকট্রন বিন্যাসের ছক তৈরি করতে হবে, সেটাও তোমার দেখাবো। পরমাণুতে কিভাবে ইলেকট্রন বিন্যাস হয় সেটাও আমি তোমাদেরকে আমার নেক্সট ভিডিওতে আমি সেটা বলে দেবো কিভাবে করতে হয়। এইভাবে এইভাবে যখন এল ইকুয়াল টু 0 হবে একটি অরবিটাল, 0 1 2 দুইটা অরবিটাল, 0 1 2 তিনটা অরবিটাল, 0 1 2 3 এটা হবে 4টা অরবিটাল। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি ভালো করে দেখেছো এবং আমার পরবর্তী ক্লাসে তোমরা নজর রাখবে। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো আমার চ্যানেলে তোমরা যদি কেউ প্রথম হয়ে থাকো বা এখন আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। আগামী দিন আবারও দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।